দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে সরাসরি যুক্ত হয়েছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 এর এই আয়োজনে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন। সেই প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করেছি যে বিবিএস এর তথ্যপাত্রের মাধ্যমে যে দেশের শিক্ষিত যেই বেকার জনগোষ্ঠী তাদের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, যেটি 8 বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই যে বেকারত্বটা বাড়ছে, শিক্ষিত বেকারের সংখ্যা, এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করছেন? বেশ ঝুঁকিপূর্ণ এই কারণে, প্রথমত এটার অর্থনৈতিক দিকটা বলি। অর্থনৈতিক দিকটা হলো যে বাংলাদেশকে যখন আমরা একটা মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কাঠামোর ভিতরে দেখি, তখন আমরা কিন্তু বলে থাকি যে একমাত্র আমাদের সবচাইতে যদি বড় কোনো সম্পদ থাকে সেটা হলো মানব সম্পদ। মানে বিশ্বের অনেক দেশ হয়তো বিভিন্ন জ্বালানি আছে, তাদের খনিজ পদার্থ আছে, আমাদের আছে মানব সম্পদ। এই তথ্যটা আমাদেরকে যেই ইঙ্গিতটা দিচ্ছে তা হলো আমরা আমাদের এই মানব সম্পদকে ব্যবহার করতে পারছি না। আমরা প্রায়ই একটা শব্দ ব্যবহার করি যে আমরা এখন ডেমোগ্রাফি উইন্ডো অফ অপরচুনিটি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ভিতরে আছে। এটার অর্থ হলো যে আমার দেশের যারা শ্রম বাজারে যাবার মতো বা কর্মক্ষম মানুষ আছেন তাদের সংখ্যাটা অনেক বড়। সুতরাং আমার জন্য একটা সুযোগ আছে আমার প্রবৃদ্ধি বাড়ানোর, আয় বাড়ানোর, এবং সেই জায়গাটা এই তথ্যউপাত্তটা বলছে যে আমরা তাদেরকে কাজে লাগাতে পারছি না, তারা কর্মসংস্থান পাচ্ছেন না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে যত বেশি শিক্ষিত হচ্ছেন তারা কর্মসংস্থান পাচ্ছেন না। এটার অর্থ হলো যে আমরা যেই বিনিয়োগটা করছি বা তারা নিজেরা যে বিনিয়োগটা করছেন তাদের উপরে, সেই বিনিয়োগ থেকে মানে শিক্ষা থেকে তারা রিটার্ন পাচ্ছেন না। তার মানে আমার যেই ধরনের আমরা বিনিয়োগ করছি বা সম্পদ ব্যবহার করছি সেই তুলনায় আমার যে রিটার্নটা পাওয়ার কথা এটা পাচ্ছি না। এইটার হলো একটা হলো অর্থনৈতিক দিক বললাম, আর একটা হলো এটা একটা সামাজিক রাজনৈতিক দিক আছে। সেইটা হলো যে যখন এই বিপুল সংখ্যক একটা শ্রেণী এই ধরনের বেকারত্বের ভিতরে আছেন, তাদের ভেতরে কিন্তু অনেক হতাশা জমছে, তাদের ভেতরে অনেক রাগ জমছে, ক্রোধ জমছে। এইটা আমরা বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের ভিতর দেখতে চাই। মানে আমরা যে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টাকে গুরুত্বের সাথে নেওয়া উচিত। আমরা জুলাই অভ্যুত্থানের সময় যেই মানে ক্রোধটা দেখেছি, যে ক্ষোভটা দেখেছি আমার তরুণ জনগোষ্ঠীর মধ্যে, তার একটা অংশ কিন্তু এটার সাথেই যুক্ত। কারণ তারা এই রাষ্ট্রীয় কাঠামো তাদেরকে একই ধরনের সুযোগ দিতে পারছে না যে সুযোগটা তারা চায় বা যেটার জন্য তারা তৈরি হচ্ছে। এই বিষয়টাই কিন্তু একটা প্রতিফলন এসছে। ফলে যারাই বলছিলেন যে জুলাই বিপ্লবের কথা বলছিলেন, আমরা দেখেছি যে 1 বছর আগে আমাদের বিপ্লবের অন্যতম একটি কারণ ছিল কিন্তু এই কর্মসংস্থান বিমুখতা, কিন্তু সেটা আসলে না হয়ে উল্টো পথে কেন আমরা হাঁটছি, কি মনে হচ্ছে আপনার? এটা হঠাৎ করে তো আর পরিবর্তন হবে না, মানে সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এই রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে যেই দুর্বলতাগুলো আছে, সেই দুর্বলতাগুলোর কথা জুলাই বিপ্লবে স্মরণ করে দেওয়া হয়েছে। এবং এটাও আপনি দেখবেন যে শুরু হয়েছে সরকারি চাকরির ভিতরে কোটা প্রবর্তনের জায়গা থেকে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো এবং সার্বিকভাবে সরকারি চাকরির জন্য যে এতগুলো এই শিক্ষিত জনগোষ্ঠীর অংশ নিয়মিতভাবে এক ধরনের প্রতীক্ষায় থাকেন, সেটার প্রস্তুতি থাকেন, প্রতিযোগিতায় থাকেন, এইটাও কিন্তু ইন্ডিকেট করে যেমন অন্য জায়গায় যথেষ্ট পরিমাণ তারা একই ধরনের চাকরি পাচ্ছেন না, যে কারণে আসে। ফলে যারাই ক্ষমতায় এর পরে আসবেন তাদেরকে এই বিষয়গুলো গভীরভাবে চিন্তা করতে হবে যে আমার শ্রমবাজারের পরিস্থিতি কী। আমরা দেখেন 15 বছরের ইতিহাসে যদি আমি তাকাই, গত সরকারের এত বেশি প্রবৃদ্ধি নিয়ে কথা হয়েছে, এত বেশি দৃশ্যমান বড় বড় প্রকল্পের কথা বলা হয়েছে, এখনও বলা হয়, কিন্তু সেটা যদি দিন শেষে আমার সাধারণ মানুষদের কর্মক্ষেত্রের ভেতরে এটা প্রতিফলিত না হয়, তাহলে ওই প্রবৃদ্ধির সংখ্যা যেটা নিয়ে প্রশ্ন আছে এবং যেই ধরনের বড় বড় অবকাঠামোর কথা বলেন সেটার প্রতি কিন্তু মানুষের মন ভোলানো সম্ভব না। এবং এক সময় গিয়ে তখন এই ধরনের মনুমেন্ট, এই ধরনের বড় মানে যেই ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে তার ভিতরেও কিন্তু ক্ষোভ জমে যাবে। ছোট করে একটি প্রশ্ন করতেছে, আমরা দেখলাম যে সামনে নির্বাচন আসছে, বিনিয়োগ করা একটা কারণ এই কর্মসংস্থানহীনতার, সেটি আসলে কেন হচ্ছে না বলে আপনি মনে করছেন বিনিয়োগটা?
কিছু তো ট্র্যাডিশনাল কারণ আছে। ট্র্যাডিশনাল কারণ হলো যে আমার যেই আহ, বিভিন্ন ধরনের আমাদের অবকাঠামোর আসলে ঘাটতি আছে। আমার এখনো কিন্তু তেল, গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ এই বিষয়গুলোর কথা আমরা বলি, আমরা রাস্তাঘাটের কথা বলি, আমরা এখনো পোর্টের কথা বলি। আর একটা আছে যে বিনিয়োগের জন্য কতগুলো সুশাসনের যে জায়গা আছে, নতুন একটা আপনি প্রতিষ্ঠান করতে চান, বিনিয়োগ করতে চান, যে অবস্টাকলগুলো আসে সেগুলো আছে। একটা বড় আমরা বলি আর একটা ট্র্যাডিশনাল যে নীতির কোনো আসলে ধারাবাহিকতা নেই, এটা বোঝা যায় না, এক সময় করের হার বাড়ছে, এক সময় কমছে, দুর্নীতি আছে, সো সেই বিষয়গুলো আছে। তার সাথে যুক্ত হয়েছে হলো এখন এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা, সেইটা এখন কিছুটা কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আপনি সম্ভাবনার কথা বলছিলেন জনাব তৌফিকুল ইসলাম, আমরা আপনাকে এখানে একটু থামাতে চাই, আমরা আরেকবার আপনার কাছে ফিরবো এলডিসি বিষয় নিয়ে আলোচনার জন্য তৌফিকুল ইসলাম খানের কাছে। জনাব তৌফিকুল ইসলাম খান, আমরা দেখেছি যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এখন সবচাইতে বেশি আলোচনা হচ্ছে, ব্যবসায়ী থেকে শুরু করে নীতি নির্ধারকরা সবাই এই বিষয়টা নিয়ে বেশি ফোকাস করছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো যে বাণিজ্য সচিব তিনিও কিন্তু 3 বিষয়ের পিছিয়ে দেওয়ার বিষয়ে একটা আভাস দিয়েছেন। তাহলে এতদিন আমরা আসলে কি করেছি 2018 থেকে 25, আমরা সেই সময়টা কেন আসলে সঠিকভাবে কাজ করতে পারিনি বলে আপনি মনে করছেন? একটা জায়গা হলো যে আমার পিছিয়ে দেওয়াটা আমার হাতে নেই, মানে বাংলাদেশের হাতে নেই। আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা পিছিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারি। স্বল্পোন্নত দেশে ঢোকার জন্য আবেদন করা যায়, তেমনি বের হওয়ার জন্য কিন্তু কতগুলো মানদণ্ড আছে, সেই মানদণ্ডর বিচারে কিন্তু আসলে এই সিদ্ধান্তটা হয়। বাংলাদেশ এই মানদণ্ড প্রথমবার পার করেছিল 2018-তে, পরপর দুবার করতে হয়, 2-3 বছর পরপর এই মানদণ্ডটাকে দেখা হয় যে আমরা কোথায় আছি। তো 18 সালে যখন আমরা করি তখন কিন্তু বিরাটভাবে আমরা একটা উৎসবের মতন ছিল। 21 সালে যখন দ্বিতীয়বার করে আমরা প্রস্তুত হলাম তখন আমরা 24-এ বের হয়ে যাওয়ার কথা ছিল। তখন যেটা হয়, জাতিসংঘ কতগুলো মানে কাজ করতে বলেছিল আমাদেরকে। একটা হলো যে আমরা এখান থেকে বের হয়ে গেলে খুব অসুবিধায় পড়ে যাব কিনা, বিপন্ন হয়ে যাব কিনা, ভালনারেবিলিটি রিপোর্ট বলে, সেই রিপোর্টটা তৈরি করার কথা বলা হয়েছিল। সেই রিপোর্টটা আমরা তৈরি করেছিলাম। তারপরে আমাদেরকে বলা হয়েছে যে একটা কৌশলপত্র তৈরি করা, যেন এখান থেকে বের হয়ে গেলে যেই আমরা সুবিধাগুলো পাই, বাজার সুবিধা থেকে শুরু করে মেধাস্বত্বের ভিতরে সুবিধাগুলো, সেটা চলে গেলে তোমরা কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করবা, এই কৌশলটা কি। সেই কৌশলপত্রটা তৈরি করতেও অনেক সময় আমরা ব্যয় করেছি। বিদেশি বিশেষজ্ঞ এনেছি, দেশীয় বিশেষজ্ঞকে কাজে লাগানো হয়েছে, করে যেটা করা হয়েছে এটা অনুমোদন করতে করতে এই বছর আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে করলাম। এর ভেতরে কোভিড হওয়ার কারণে সকল দেশকেই 2 বছরের জন্য আমাদের বেশি সময় দিয়েছে। এখন সরকারের জন্য প্রশ্ন হলো যে আমরা এটা থেকে যদি বের হয়ে যেতে চাই তাহলে তো আমাদের প্রস্তুতিটা লাগবে, কিন্তু আমরা যদি একটু পেছানোর কথা বলি যে আমাদেরকে আরেকটু সময় দাও, সেইটারও একটা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। সেইটারও একটা ডেডলাইন হলো, আমি মনে করি যে এই মাসই হলো, এই যে অক্টোবর মাসের ভেতরে আমাদেরকে একটা রিপোর্ট জমা দিতে হয় বার্ষিকভাবে, এটাকে বলে এক্সটেন্ডেড মনিটরিং মেকানিজম। সেটা কিন্তু সরকার দেবে কিন্তু। তো সেই রিপোর্টটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট এবং সেখানে বলা, কিন্তু আমি তো ধারণা করি যে যতখানি উপরে বাংলাদেশ আছে এবং তারপরে যে রাজনৈতিক সমর্থন দরকার হবে, এটা খুবই কঠিন হবে বাংলাদেশের জন্য। সুতরাং কৌশলপত্র বাস্তবায়নটা আমরা করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো, সেইগুলোকে আমাদের ভালো করে দেখা উচিত এবং এই জায়গাটায় টেকনিক্যাল এবং একটা রাজনৈতিক কূটনৈতিক যে মানে এফোর্ট দিতে হবে, সেইটার জন্য সিদ্ধান্ত এখন নিতে হবে। এখনও আমি দেখছি যে যারা নীতি নির্ধারক আছেন তারা এখনও বলছেন যে করা হতে পারে, করতে পারি। এইটা আমি মনে করি যে একটা মেকানিজম দিয়ে যায় জাতিসংঘের, এইটাতে যত সময় নষ্ট করা হচ্ছে এইটা একটু হতাশাজনক। এবং সেইটার ক্ষেত্রে যেহেতু ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন, তাদেরকেও সাথে নিয়ে এটাকে, এই রিপোর্টটাকে তৈরি করে আসলে আমার ভালনারেবিলিটি দেখা উচিত এবং সেই অনুযায়ী অগ্রসর হওয়া উচিত। আর ওইটা কেন হচ্ছে না, ওখানে অনেক ধরনের বিষয় আছে, সেইগুলো বড় পরিসরে কিছু আছে খুবই স্পেসিফিক এলডিসির, আমরা যেই বলি সাপোর্ট মেজারগুলো আছে সেই সাপোর্ট মেজারের সাথে যুক্ত, কিন্তু অনেকগুলো আমার অন্যান্য বিষয়ের সাথেও যুক্ত। আমার সার্বিক আমার যে দেশের উৎপাদন ক্ষমতা থেকে শুরু করে সুশাসনের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ওখানে। সেই বিষয়ে আমাদের এমনিতেও আস্তে আস্তে আমাদের পদক্ষেপ নেওয়াটা শুরু করা উচিত।
জনাব তৌফিকুল ইসলাম খান, ক্যাবের যিনি সভাপতি, তিনি খোদ বলছিলেন যে আমাদের সরবরাহ বা বিপণন যে ব্যবস্থাপনা সেটি ত্রুটিপূর্ণ। বিষয়টিকে আসলে আপনি কি মনে করছেন, তার সাথে আপনি কতটা একমত? না, শফিক সাহেব তো কিছুদিন আগ পর্যন্ত সরকারে ছিলেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। তো কথাটা সত্য। একটা হলো যে উনি যেটা বলেছেন, একটা তথ্য উপাত্তের কথা বলেছেন, এটা খুব বড় আকারে সত্য। আমরা পণ্যভেদে যখন দেখি তখন তো আমাদের যোগানের অবস্থাটা আমরা বুঝতে পারি না, কারণ কত উৎপাদন হয়েছে নাই। দ্বিতীয়ত হলো যে আমাদের চাহিদার তথ্যপাত্র নিয়ে অনেক ধরনের শঙ্কা আছে। আমরা যখন দুটো গবেষণা করতে গিয়ে যখন দুটোকে মেলাই, তখন এটাকে আসলে মেলানো যায় না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের সরবরাহের ক্ষেত্রে তো এটা দেখি আমরা যে কৃষক পর্যায়ে যে দাম এবং ভোক্তা পর্যায়ে যে দাম, এটার মাঝখানের ব্যবধানটা এত বেশি যে হয় আমার এখানে ভিতরে কোনো একটা বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে, আর না হলে আমাদের নিঃসন্দেহে কেউ এটাকে জিম্মি করে একটা বড় অঙ্কের লাভ নিয়ে যাচ্ছেন, যেটা অন্যায্য হচ্ছে। সুতরাং সেইটাকে কমিয়ে আনার অনেক চেষ্টা হয়েছে। পুরোপুরি যে সংস্থাগুলোর কথা আমরা বলি এটাকে দেখভালের জন্য, তাদের পক্ষে এটা সম্ভবও না। কারণ একটা বড় অংশ আছে চাঁদাবাজি, এবং এটাকে আপনি কি যারা বাজার নিয়ন্ত্রণের করছে ছোট আকারেও যদি স্থানীয় বাজারের ভিতরে করে, সেইটাকে হ্যান্ডেল করতে তো আমি আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে যদি যাই, তার কাছে পুরোপুরি ক্ষমতা নাই। ফলে সরকারকে একটা কোঅর্ডিনেটেড রোল প্লে করতে হবে। এই কথাটা আমরা অনেক দিন ধরে বলছি, যেটা হঠাৎ হঠাৎ দেখা যায়, কিন্তু মানে একটা সার্বক্ষণিকভাবে সারা বছর ধরে এই বিষয়টা পাওয়া যাচ্ছে না। আমরা দেখেছি যে গেল এক বছর অন্তর্বর্তী সরকার আসলে একটি অরাজনৈতিক সরকার হিসেবে কাজ করেছে। সেখানে আসলে চাঁদাবাজি হবে না, বাজারে দখলদারি হবে না, এমন একটা প্রত্যাশা আমাদের ছিল। সেটিকে আসলে পুরোপুরি পূরণ হয়েছে কিনা, কি মনে করছেন আপনি? আমার ধারণা না, কারণ আমরা যে যতটুকু শুনতে পাচ্ছি, আমরা টুকটাক যে ধরনের আসলে এভিডেন্স আসছে, তাতে এই বিষয়টা পুরোপুরি উঠে যায়নি। এটার জন্য যেটা দরকার হয় যে আপনার আগের লোকগুলো যদি নাও থাকে, ওই সুযোগটা তো অন্য কেউ এসে আবার দখল করার চেষ্টা করছেন। সুতরাং আপনার দিন শেষে আপনাকে একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং এটার ভিতরে প্রতিযোগিতামূলক ব্যবস্থাকে যদি আমি স্থাপন করতে না পারি, তাহলে এটা থেকে সুফল পাওয়াটা তো কঠিন। এবং এটা এরকমও না যে আমি একবার গিয়ে ফিক্স করে আসলাম এবং এটা ঠিক হয়ে যাবে। এই জন্যে আমরা সার্বক্ষণিক কথাটা বলছি। এটা একেবারে পেশাদারিভাবে সার্বক্ষণিক এবং সমন্বিতভাবে যদি কাজ না করা হয়, বাংলাদেশের এই জায়গাটা এত বড় দুর্বলতা আছে, এটা থেকে বের হয়ে আসা কঠিন। সরবরাহ এবং ব্যবস্থাপনা নিয়ে আমরা নানা ধরনের কথা শুনেছি, বলছি। এর পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের মাননীয় গভর্নর সাহেব, তিনিও বেশ কিছুদিন আগে বলেছেন যে 5 থেকে 5.5% মধ্যে মূল্যস্ফীতিটাকে নামিয়ে আনবেন। আপনি আসলে কতটা আশাবাদী, এটি আসলে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সম্ভব কিনা? দেখেন, বাংলাদেশ ব্যাংকের কাছে যে টুল আছে, তার ভিতরে তো উনি নিঃসন্দেহে সুদের হারগুলোকে উপরে রেখে চাহিদাকে আটকানোর চেষ্টা করছেন। সেটা হয়তো কিছুটা কাজ করছে, কিন্তু খুব দ্রুত এটা মানে 6-6.5% নেমে আসবেন যখন তিনি নীতি হারগুলো কমাবেন বলছেন। কিন্তু আমি মনে করি যে এটা অত দ্রুত নামবে না। ফলে আমি আশা করব যে বাংলাদেশ ব্যাংক এটা আবার লম্বা সময় ধরে এত উচ্চ সুদের হার রেখে আমার অন্য জায়গায় ক্ষতি হচ্ছে। হয়তো আমি মনে করছি যে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে যেই নতুন মুদ্রানীতিটা হবে, সে সময় এবং বা পারলে তার আগে এই বিষয়গুলোকে পুনর্বিবেচনা করবেন এবং একটু টার্গেটেডভাবে ঋণগুলোকে পরিচালনা করার জন্য তারা নীতি নিয়ে আসবেন। ব্যবসায়ীরা বলছেন যে আসলে নীতি সুধার বেঁধে রেখে এভাবে মূল্যস্ফীতি কমানোতে তাদের বিনিয়োগ বাণিজ্যে ভাটা পড়ছে, এক ধরনের ঘাটতির টান তারা দেখছেন। এটা ছাড়া অন্য কোনো মেকানিজম আমরা আসলে ফলো করতে পারি কিনা? কিছু এটা আসলে করা কঠিন, যেটা বলেন যে উনি তো সার্বিকভাবে করছেন। ফলে কস্ট অফ ডুইং বিজনেস বাড়ছে, এটা বিনিয়োগে, এবং আমরা এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম যে কর্মসংস্থান নিয়ে, ওই জায়গায় তো নেতিবাচক প্রভাব ফেলছে। যেটা করা দরকার সেটা হলো একটু নীতি সুদের হার এখন বোধহয় কমানোর সময় হয়েছে, সেটা কিছুটা কমিয়ে আনা এবং টার্গেটেডভাবে উৎপাদন, মানে এখন মূল্যস্ফীতির বড় জায়গাটা এখনও খাদ্য মূল্যস্ফীতি, সেই জায়গাটাতে উৎপাদন বাড়ানোর জন্য টার্গেটেড ঋণ দেওয়া আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।